আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ সিকিউরিটি সুদ খাতে আয় ট্যাক্সেশন অফ বাংলাদেশ সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি এর আগেও বেশ কয়েকটি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কের সলিউশন দেখিয়েছি, ঠিক আজকেও একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসি। আপনারা স্ক্রিনে একটি অঙ্ক দেখতে পাচ্ছেন, যেটা আমি বিশদভাবে আলোচনা করব। আপনারা আশা করি আমার ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ। তো এখানে প্রশ্নে দেখতে পাচ্ছেন, নিম্নলিখিত তথ্যগুলি হতে জনাব মাঝারের 2015-16 আয়বর্ষের জন্য সিকিউরিটি সুদ খাতে আয় নির্ণয় করতে বলেছে আপনাকে। তো এরপরে বলা হচ্ছে যে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ দেওয়া আছে 15,000 টাকা, দেওয়া আছে 20% করবাদ সরকারি সিকিউরিটির সুদ 50,000 টাকা, এরপরে দেওয়া আছে 15% কর মুক্ত সরকারি সিকিউরিটি। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি অবশ্যই খেয়াল করবেন, সেটি হচ্ছে পূর্বে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল সেটা হচ্ছে এই যে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ ছিল, এরপরে কিন্তু করবাদ সরকারি সিকিউরিটি দেওয়া, এখানে এটা সুদ না, এটা কিন্তু সুদ, আর এটা হচ্ছে সিকিউরিটি, মানে মূল অ্যামাউন্টটা দেওয়া আছে, আমাকে কিন্তু সুদের পরিমাণটা নির্ণয় করে অঙ্ক করতে হবে। অনেক সময় ছাত্রছাত্রীরা এটা ভুল করে ফেলে। তো ঠিক এর পরের ইনফরমেশনটাও কিন্তু 15% করমুক্ত সরকারি সিকিউরিটি দেওয়া, সিকিউরিটির সুদ দেওয়া না, আর আমার অঙ্কটা হচ্ছে সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয়। আমি অঙ্ক আলোচনা করতে করতে কি কি রুলস আসে ইনশাল্লাহ সব বিস্তারিত বলবো। এরপরে দেখেন বলছে করবাদ সরকারি সিকিউরিটি সুদ প্রাপ্তি 40,000 টাকা, 12% অনুমোদিত বাণিজ্যিক, এটা কিন্তু সুদ ছিল। আচ্ছা, এরপর বলছে 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ক্রয় হচ্ছে 50,000 টাকা। সিকিউরিটি ক্রয়, এটা কিন্তু সুদ না, তাহলে এখানেও আমাকে সুদ নির্ণয় করে নিতে হবে। এরপরে বলা হচ্ছে যে অনুমোদিত অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ হচ্ছে 10,000 টাকা সুদ। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ দেওয়া আছে 15,000 টাকা। নিচের ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে উপরোক্ত সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ ও কমিশন 2,000 টাকা ব্যাংক কর্তন করেছেন। আচ্ছা, এখানে কিন্তু কোনো সুদের কথা বলেনি, সে বলতে পারতো যে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ এবং কমিশন লাগছে 2,000, বা বলতে পারতো যে করবাদ সরকারি সিকিউরিটির সুদ প্রাপ্তির করবাদ সরকারি সিকিউরিটির সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ ও কমিশন লাগছে 2,000 টাকা। এরকম কিন্তু উল্লেখ করে বলেনি যে এটা, জাস্ট এখানে বলছে উপরোক্ত সুদ, মানে উপরে উল্লেখিত যতগুলা সুদ আছে সমস্ত সুদ আদায় করতে যেই আমার 2,000 টাকা খরচ হয়েছে। এই অঙ্কের জন্য এই ইনফরমেশনটাই সবচেয়ে জরুরি, এবং এইটার কারণেই এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার দিয়েছে, আপনি চাইলে টেস্ট পেপার খুলে দেখতে পারেন বা বই খুলে দেখতে পারেন। এখানে এই অঙ্কটা অনেকবার ইয়ে করে পরীক্ষাতে আসছে। আশা রাখি ইনশাল্লাহ এটা পরীক্ষায় আপনাদের আসবে ইনশাল্লাহ। আপনি অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে পারেন বা এই অঙ্কটি আপনি বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো এরপরে আসি। তো এখানে 2015-16 আয়বর্ষ দেওয়া আছে। আমরা জানি যে 15-16 যদি আয়বর্ষ হয় তাহলে করবর্ষ তার পরের সাল লিখতে হয়, কারণ যে বছরে আয় হয় ঠিক তার পরের বছরে সরকারকে কর দিতে হয়। তাহলে আমি প্রথমেই লিখব করদাতা জনাব মাঝাহার, এরপরে লিখব যে করবর্ষ 2000, এখানে 15-16 আয়বর্ষ ছিল, তাহলে করবর্ষ হবে 16-17, তাহলে করবর্ষ হচ্ছে 2016-17 আর আয়বর্ষ 15-16। সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয়। আচ্ছা, এখন আসেন সলিউশন বা সমাধানে আসি আমরা। তো প্রথমেই লিখলাম যে সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22, বেতন খাতে আয় ওটি হচ্ছে ছিল ধারা 21, আর এটি হচ্ছে ধারা 22, এটা 22 ধারার অন্তর্ভুক্ত ইনফরমেশন।
করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ। প্রথমে আমার অঙ্কে দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল, আমি সেটা লিখলাম যে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ হচ্ছে 15,000 টাকা। আচ্ছা, তো লিখলাম 15,000 টাকা। এরপরে দেখেন করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ আর একটা ছিল। তো যতগুলো করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ আছে সেটা সবগুলোকে আমি এক জায়গায় করতে চাচ্ছি। তো এই যে দেখেন এখানে দেওয়া আছে যে 15% করমুক্ত সরকারি সিকিউরিটি ছিল 80,000 টাকা। তাহলে আমি এইটাও হচ্ছে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ। তো আমি এই দুটো ইনফরমেশনকে এক জায়গায় করব, এই জন্য লিখেছি 15% করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ। তো সিকিউরিটি ছিল 80,000, 80,000-এর উপরে আমরা যদি 15% করি তাহলে সুদ হচ্ছে 12,000 টাকা। তাহলে টোটাল করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ হচ্ছে আমার 27,000 টাকা। মজার ব্যাপার হচ্ছে যে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদের রুলস হচ্ছে যে সম্পূর্ণটা অকরধার্য হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ আমার 27,000 টাকা, এই জন্য অকরধার্য সম্পূর্ণ 27,000। অকরধার্য করার মানে হচ্ছে আমাকে আর কর দিতে হবে না, অর্থাৎ আমার করযোগ্য আয় নাই, যার কারণে এখানে ফাঁকা। এই ঘরের মধ্যে ওই অ্যামাউন্টগুলাই আসবে, ওই টাকার পরিমাণটাই আসবে যে টাকার উপরে কর দিতে হবে, সরকারকে কর দিতে হবে, অর্থাৎ করযোগ্য সিকিউরিটি সুদ খাত থেকে আয় এর ইনফরমেশনগুলো এইখানে আসবে। তো যেহেতু টোটালটা অকরধার্য হয়ে যাচ্ছে এই জন্য এখানে আসবে না। এরপরে আসেন, এরপরে আমি আরেকটা ধাপ করব করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ। মাত্র আমি যে ইনফরমেশনের কাজ করেছি সেটা হচ্ছে কর মুক্ত, অর্থাৎ যেখানে আমাকে কর দিতে হবে না। আর এখন আমি দেখব যে আমার সরকারি সিকিউরিটির সুদ কোন কোনগুলো আছে যেগুলোর উপরে আমাকে কর দিতে হবে, অর্থাৎ করযোগ্য। আচ্ছা, তো আমি অঙ্কে আসি। এই যে দেখেন 2 নম্বরে ছিল 20% কর বাদ সরকারি সিকিউরিটির সুদ। এটার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কর মুক্ত যেটা সেটাই কর অকরধার্য হয় সম্পূর্ণ, বাকি যেগুলো থাকে সেটার উপরে কর দিতে হয়, অর্থাৎ এইগুলো হচ্ছে করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ। তো এখানে সিকিউরিটি দেওয়া আছে, তো আমি এই ইনফরমেশনটি নিব। আচ্ছা দেখেন, তো আমি লিখলাম যে 20% করবাদ সরকারি সিকিউরিটি সুদ 50,000-এর উপরে 20% বলছিল, তাহলে টাকা হচ্ছে 10,000 টাকা আসে। এরপরে আছে হচ্ছে এই যে করবাদ সরকারি সিকিউরিটি সুদ প্রাপ্তি সরাসরি 40,000 টাকা আছে, এই ইনফরমেশনটা আমি নিব। এই যে দেখেন করবাদ সরকারি সিকিউরিটির সুদ 40,000 টাকা। এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেটি হচ্ছে যে কর বাদ যেটি বলা হয় যে কর বাদ সরকারি সিকিউরিটি সুদ প্রাপ্তি। কর বাদ মিনস হচ্ছে যে আপনাকে 20% তারা কর কেটে নেয়। সরকারি কর বাদ সরকারি সিকিউরিটির সুদ হচ্ছে তারা উৎসে কর কর্তন করে নেয় হচ্ছে 20%। তো আপনাকে এটা মোটাঙ্কিত করতে হবে। মোটাঙ্কিত করতে পারি আমরা কিভাবে, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে 40,000 টাকা আপনার হচ্ছে তারা কর কেটে নিয়ে আপনাকে দিয়েছে। তো আমরা জানি যে এটার উপরে 20% তারা কর কেটে নেয়, এটাকে মোটাঙ্কিত করা বলা হয়। মোটাঙ্কিত করা মানে মোট বানানো, অর্থাৎ আপনাকে যে তারা 40,000 টাকা দিয়েছে তারা হচ্ছে 20% কর কেটে আপনাকে দিয়েছে। তো আপনি তো এখানে মোট টাকাটা দেখাবেন, তাই না? যার কারণে এটাকে মোট বানাতে হলে ওই যে 4/5 করেছে, এটা অনেকে ছাত্রছাত্রী বোঝে না, এই জন্য আমরা একটু সহজ করতে পারি। সেটা হচ্ছে যে 40,000 টাকা আছে না, এই 40,000 টাকাকে তারা 20% কেটে আমাকে দিয়েছে, তার মানে আমাকে 80%-এর টাকা দিয়েছে। তো এটাকে আমরা ভাগ করব 80 দ্বারা, আর আমার লাগবে মোট বানানো, অর্থাৎ মোট টাকা কত ছিল এই সিকিউরিটি সুদ বাবদ মোট কত টাকা আয় হয়েছিল। এই জন্য আমি 100 দ্বারা গুণ করব, 100। হ্যাঁ, এই কাজটাই তারা এইভাবে করেছে। তো আপনি যদি 40,000-কে 80 দ্বারা ভাগ করেন, অর্থাৎ 40,000 ভাগ 80 দেন এবং গুণ দেন 100 দ্বারা, তাহলে আপনি দেখেন 50,000 টাকা আসবে। আপনি ক্যালকুলেটারে করে দেখতে পারেন যে হচ্ছে মোট টাকা ছিল 40,000, তাহলে 40,000-কে ভাগ দিবেন হচ্ছে 80 দ্বারা। যেহেতু আমাকে 20% কেটে নিয়েছে, এটা রুলস যে 20% উৎসে কর কর্তন করে নাই, তো এই জন্য 80 দ্বারা ভাগ দিবেন আর গুণ দিবেন মোট বানানোর জন্য। এটাকে বলা হয় মোটাঙ্কিত করা।
সাধারণত এই ধরনের ইনফরমেশনগুলো 1 মার্কের জন্য অনেক সময় দেয়। তো ইনটু 100 করলে দেখেন আসে হচ্ছে 50,000 টাকা। অর্থাৎ আমার এই খাত থেকে 50,000 টাকা সুদ ছিল, তারা আমাকে 20% কেটে আমার 40,000 টাকা দিয়েছিল। তাহলে আমি এখানে মোট ইনফরমেশনটা দেখাবো যে আমার মোট টাকা কত ছিল এই খাত থেকে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে যার কারণে দেখানো হয়েছে 50,000 টাকা, ঠিক আছে। তো আপনি যে 4 বা 5 এইভাবে না করতে পারেন, আমার মনে হয় এইভাবে করলে আপনার জন্য একটু সহজ হতে পারে। বাকিটা আপনার যদি এইভাবে ভালো লাগে আপনি এইভাবেও করতে পারেন। আচ্ছা, তো 50,000 টাকা আসে। এরপরে আরেকটা ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে দেখেন এই যে কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ হচ্ছে 15,000 টাকা। তাহলে আমি লিখলাম যে কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 15,000। সাধারণত এটার সাথে কোনো রুলস নাই, এজন্য সরাসরি আমি বসাই দিয়েছি। সব যোগ করলে 75,000 টাকা আসবে। তাহলে দেখা গেল এখানে একটা বিষয় যে সিকিউরিটির সুদটাকে সরকারি সিকিউরিটির সুদটাকে 2 ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে করমুক্ত, টোটালি যার উপর কর দিতে হবে না, সেটা একটা ইনফরমেশন। আর একটা আমরা ভাগ করলাম যে করযোগ্য সরকারি সিকিউরিটি কিন্তু যেগুলোর উপরে কর দিতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে টোটাল আসছে 75,000। এরপরে আমার যে ইনফরমেশনগুলো আছে সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে একটু খেয়াল করেন, এরপরে আসবে এই যে অনুমোদনযোগ্য যে খরচের ব্যাপারটা আমরা এখনই একটু দেখে ফেলতে পারি বিষয়টা, তাহলে আমার মনে হয় একটু ভালো হবে, কারণ এখানে নিয়ে আসা হয়েছে যেহেতু। তো দেখেন অনুমোদনযোগ্য খরচটা আমরা নির্ণয় করব। কারণ হচ্ছে আমাকে প্রশ্নে বলে দিয়েছিল যে উপরোক্ত সুদসমূহ, অর্থাৎ উপরের সুদ আদায় করতে যে ব্যাংক চার্জ লাগছে বা ব্যাংক চার্জ ও কমিশন বাবদ 2,000 টাকা খরচ হয়েছে। এখানে কিন্তু এর পূর্বে উল্লেখ করা ছিল, আমি আরেকটু আলোচনা করতে পারি। দেখেন এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া ছিল যে উপরোক্ত সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ এবং কমিশন 2,000 টাকা ব্যাংক কর্তন করেছেন। তো এইখানে আমার প্রথম কাজ হবে যে এই যে সমস্ত সুদগুলা এখানে 15,000 টাকা, এরপরে করবাদ সিকিউরিটির সুদ যত টাকা বের হয়েছে, আমার কিন্তু অ্যান্সারে করবাদ সরকারি সিকিউরিটির সুদ আসছিল কত টাকা দেখেন একটু। করবাদ সরকারি সিকিউরিটি সুদ আসছিল হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে। এরকম যতগুলা এখানে ইনফরমেশন আছে সবগুলার সুদ আমাকে যোগ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এটা, ব্যাংক চার্জটা নির্ণয় করতে গেলে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আমরা এখানে সব ইনফরমেশনগুলো, অর্থাৎ যার সুদ ছিল, যে কয়টা ইনফরমেশন ছিল, 1 2 3 4 5 6 7, 7টা অঙ্কে ইনফরমেশন ছিল, তথ্য ছিল। আমি 7টা সুদ যোগ করে পেয়েছি 1,06,000 টাকা। এখন আসেন, এখন আমি যে ইনফরমেশনগুলো অকরধার্য হয়ে গেছে, সম্পূর্ণ অকরধার্য হয়ে গেছে, সেই ইনফরমেশনগুলোর টাকা কত সেটাও আমি যোগ করে ফেলব। তো করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ, এটা কিন্তু অকরধার্য হয়ে গেছে। এরপরে ছিল করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ 12,000, এটাও কিন্তু অকরধার্য হয়ে গেছে, হ্যাঁ তাই না। তো এই যে দুইটা ছাড়া আর বাকিগুলো কিন্তু অকরধার্য হয়নি। তো সেক্ষেত্রে বাকি যে ইনফরমেশন আছে এটাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ, আর একটা হচ্ছে করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটির সুদ। তো যাই হোক, এখানে দেখেন এই যে সরকারি সিকিউরিটির সুদ হচ্ছে 8,000, করবাদ যেটা এই একটা, এরপরে হচ্ছে করবাদ সরকারি সিকিউরিটির সুদ 40,000 টাকা। এই দুটো একটা ইনফরমেশন, 40 48। আচ্ছা, আরেকটা হচ্ছে নিচে আরেকটা ইনফরমেশন ছিল, কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ হচ্ছে 15,000। তাহলে এই 8, 40 আর 15 এই 3টা মিলে একটা ইনফরমেশন, এই একটা আর এই লাস্টে 15,000, এই 3টা মিলে এই যে দেখেন নিচে দেখানো হয়েছে করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ হচ্ছে 43,000 টাকা, এরপরে 8,000 টাকা, এরপরে হচ্ছে 15,000 টাকা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে 43 আসছে কেন? কারণ 5 13 এটা ভুল হয়েছে, এখানে 40 হবে, এটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। এটা অবশ্যই ভুল আছে, এখানে 40,000 টাকা হবে। তাহলে ওই যে 40,000 টাকা, এরপরে 8,000 টাকা ছিল এখানে একটা, আর একটা ছিল হচ্ছে 15,000 টাকা। এই 3টা হচ্ছে করযোগ্য
কিন্তু সরকারি সিকিউরিটি, এই জন্য এটাকে আমরা একটা পার্ট করলাম, একটা অংশ করলাম। এরপরে আসেন বাণিজ্যিক সিকিউরিটি, এইগুলা বাদে বাকি যেগুলো আছে বাণিজ্যিক, দেখেন অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ হচ্ছে 10,000, এরপরে আছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 6,000, তাই না? তাহলে এটা কিন্তু দুইটাই আছে আর সবগুলো শেষ হয়ে যাচ্ছে। তাহলে এইটা নিয়েছি, এই ইনফরমেশনটা নিয়েছি, এটা নিয়েছি, তাহলে বাকি দুইটা থাকে। এটা হচ্ছে বাণিজ্যিক সিকিউরিটির মধ্যে পড়ে, সেটা হচ্ছে 6,000 আর 10 কত 16,000। তাহলে এই 63,000 আর 16,000 টোটাল যোগ করলে আসে কত 79,000 টাকা। তো এখানে বিষয়টা কেন এরকম হচ্ছে যে আমি কেন এই কাজগুলো করতেছি, এটা একটা প্রশ্ন থেকে যাই। এটার কারণ হচ্ছে যে সমস্ত সুদ আদায় করতে যে আমার কিন্তু 2,000 টাকা খরচ হয়েছে। এখন কথা হচ্ছে যে এই খরচটা যে আমি চার্জ করব অর্থাৎ বাদ দিব, তো অলরেডি যে ইনফরমেশনগুলো আমার বাদ চলে গেছে, অকর্ধার্য হয়ে গেছে সম্পূর্ণ, সেই অকর্ধার্য ইনফরমেশনগুলার জন্যও তো আমার 2,000 টাকার ভিতরে খরচ ছিল, ব্যাংক চার্জ ছিল। তাহলে আমি এখন দেখব যে ওই অকর্ধার্য ইনফরমেশনগুলো বাদ দেওয়ার পরে অরিজিনালে আমার কত টাকার জন্য সুদ লাগছিল, যেটা আমি অঙ্কে নিয়ে আসতেছি, যে টাকার উপর আমি কর দিচ্ছি সেই টাকাটা কত, সেটা হচ্ছে 79,000। আর এই 79,000-এর জন্য আমার 2,000 টাকা খরচ হয়েছিল। তো এটাকে পার্ট বাই পার্ট যদি করি, অর্থাৎ একটা অংশ হচ্ছে 63,000 আর একটা অংশ হচ্ছে 16,000। তাহলে এটা কিভাবে বের করব? করযোগ্য সরকারি সিকিউরিটি বাবদ অবশ্যই আমার 2,000 টাকার খরচ ছিল ব্যাংক চার্জ, সেটা হয়েছিল মোট 1,06,000-এর জন্য। তাহলে সেটাকে ভাগ দিলাম 1,06,000 দ্বারা। আর সরকারি সিকিউরিটির ইনফরমেশন হচ্ছে 63,000, তাহলে 63,000 দ্বারা গুণ দিলাম, তাতে আসে 1,189 টাকা। অর্থাৎ অরিজিনালে সরকারি সিকিউরিটি সুদ যেটা করযোগ্য, কর ধরা হবে, ওই টাকার উপরে আমার ব্যাংক চার্জ পারপাসে 1,189 টাকা খরচ হয়। ঠিক তদ্রূপ করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটি ছিল হচ্ছে 16,000। তো এইটার জন্য কত লাগছে? তাহলে 2,000-কে পুনরায় আমি ওই মোট ইনফরমেশন দ্বারা 1,06,000 দ্বারা ভাগ দিব, কারণ 2,000 তো 1,06,000-এর জন্যই খরচ হয়েছিল। আর 16,000-এর জন্য কত আসে সেটা বের করব, সেটা গুণ করলে আসবে হচ্ছে 302 টাকা। এই মূলত এই অঙ্কের কাহিনী। এইটা যদি কেউ মাথায় নিতে পারে, আমার বিশ্বাস এই চ্যাপ্টারের অঙ্ক পরীক্ষাতে 100% 4 মার্কের অঙ্ক আসে, আবার 10 মার্কের, দুইটা অঙ্কই সে পরীক্ষাতে দিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের বাকি যে কাজগুলো ছিল আমরা সেখানে চলে যাই। এখন দেখেন এবার এইবার এখানে অনুমোদনযোগ্য খরচের মাত্র যেটা আমি বের করলাম 1,189 টাকা, সেটা আমি এখানে বাদ দিলাম। অর্থাৎ আমার যে এই যে বের করেছি আমি একটু আগে 63,000 টাকার জন্য, অর্থাৎ সরকারি সিকিউরিটি 63,000-এর জন্য আমার 1,189 টাকা ব্যাংক চার্জ লাগে আনুপাতিক অংশ হিসাবে। তো সেটা আমি বাদ দিলে আসে হচ্ছে 73,811। অর্থাৎ ওই পাশে আমার আয় ছিল, আয় থেকে আমি এই খরচটা বাদ দিলাম। এরপরে আসেন করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটি সুদ। আমরা একটু আগে আলোচনা করেছি বাণিজ্যিক সিকিউরিটি দুইটা ছিল, একটা হচ্ছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ছিল 50,000, তার উপর 12% বলছিল, সেটা আছে 6,000। আর একটা হচ্ছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ ছিল 10,000, অঙ্কে এটা দেওয়া ছিল, দুটো যোগ করলে 16,000 টাকা আসবে। এখান থেকে ব্যাংক চার্জ বাদ যাবে, যেটা আমি মাত্র বের করলাম, ব্যাংক চার্জ হচ্ছে 302 টাকা। তাহলে আপনি 302 টাকা বাদ দেওয়ার পরে 15,698 টাকা বের করবেন। এখন আপনার আয়গুলো যোগ করলে আসবে হচ্ছে 89,509 টাকা। এটাই হচ্ছে সিকিউরিটি সুদ খাতে মোট আয়, এটাই আমার মূলত অ্যান্সার। তো আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। আর এরপরও সমস্যা হলে আপনি ভিডিওটি কয়েকবার যদি দেখেন, পাশাপাশি দেখার পরে আপনি বই নিয়ে, ট্যাক্সের বই নিয়ে এই অঙ্কটা একটু খুঁজে বের করে যদি করে ফেলেন সাথে সাথে, আমার বিশ্বাস ইনশাল্লাহ সমস্যা হবে না। তাছাড়াও যদি সমস্যা হয়ে থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন। আপনি কমেন্ট করলে যেখানে সমস্যা হয় আমি ইনশাল্লাহ আপনাকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো আশা করি। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.